নমস্কার, এসএস অফিসিয়ালের এসএস টক শোর এটা প্রথম এপিসোড হতে চলেছে। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে গেস্ট রিয়া লাহা। তো এটা আমাদের প্রথম পডকাস্ট, যেটা আমরা করতে চলেছি আমাদের ইউটিউবের জন্য। তো লাহা, তোমাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে তুমি একজন ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স থেকে এখন প্রফেশনাল একজন মডেল। তুমি তোমার লাইফের যে জার্নিটা সেটা সবার সাথে শেয়ার করো। আমার জোরে বলো। কেরিয়ার শুরু হয়েছিল 2016 থেকে। মানে আমি তখন কলেজে পড়তাম, দমদম মতিঝিল কলেজ, সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আমার ফার্স্ট অফার আসে। তো তার আগেও আমি একটা ছোটখাটো একটা প্রোডাকশন হাউসে অ্যাক্টিং শিখতাম। তো তারপর হঠাৎ করে মডেলিং এর ফটোশুটের কথা অফার এলো। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা আমার পক্ষে সম্ভব না। আমার কনফিডেন্স লেভেল খুব লো ছিল, মানে খুবই বিলো ছিল তখন সেই সময়টা। তারপর ভাবলাম যে সবাই যখন বলছে, ফটোগ্রাফার যখন আমাকে মোটিভেট করছে, তখন একবার করেই দেখি। তো ফার্স্টে নর্মাল যেরকম স্ট্রিট শুট হয় ওরকম নর্মাল স্টার্ট করলাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে মানে ব্র্যান্ডের কাজ করলাম, অনেকগুলো ব্র্যান্ডের কাজ করেছি। যেরকম হচ্ছে কেয়া সেটের সাথে কাজ করেছি, অঞ্জলির সাথে করেছি, সেনকো গোল্ডের করেছি, আমার হোর্ডিংও অনেক জায়গায় করেছে, সবাই দেখে হচ্ছে আমার হোর্ডিং। ব্রাইডাল তো করেছি, ম্যাগাজিন হয়ে গেছে, মানে কিছু আর বাকি নেই, মানে সবই করা হয়ে গেছে। প্লাস হচ্ছে জাজমেন্ট করছি, কিডস জাজমেন্ট করছি, ছোট ছোট বাচ্চাদের গ্রুমিং ক্লাস শেখাচ্ছি। তা আমি নিজেও শিখছি, এখনো আমার মনে হয় অনেক কিছু শেখার বাকি আছে, এখনো কিছু সেরকম ভাবে শিখে উঠতে পারিনি। তো যত দিন যাচ্ছে শিখছি, সুদীপ্ত আমাকে শেখাচ্ছে, সবাই শেখাচ্ছে, আমি তো এখনো শিখছি, লিসেনার। আর আমার ভীষণ ভালো লাগে, আমি খুব এটাকে এনজয় করি আমার প্রফেশনটাকে, আর আমি আমার প্রফেশনকে খুবই ভালোবাসি। তুমি কলকাতাতেও কাজ করেছো, কলকাতার বাইরে, তো দুটোর মধ্যে ডিফারেন্স কি বলবো? আমাদের মডেলিং এর ডিফারেন্সটা কি বলবো? প্রথমত বলি, কলকাতায় যেটা আছে, কলকাতা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি, মানে আমরা বাঙালি, তো আমরা মাছের হাতে বাঙালি। তো সেই হিসেবে কলকাতা হচ্ছে আমাদের একটা, মানে সব জায়গাতেই কম্পিটিশন থাকে, শুধু আমাদের মডেলিং বলে না, মডেলিং অ্যাক্টিং বলে না, মানে আমাদের প্রফেশনের বাইরে অনেক কম্পিটিশন থাকে। কলকাতাতেও কম্পিটিশন আছে, কিন্তু কলকাতার বাইরে আরো বেশি কম্পিটিশন আছে, যেমন মুম্বাই আছে, সাউথে আছে, প্রচন্ড কম্পিটিশনের মার্কেট। আর মানে মুম্বাইয়ে গেলে তো কিছু বলা যায় না, ওখানে কেউ কাউকে জায়গা চট করে ছাড়ে না। আর কলকাতা তো ঠিক আছে এখনো এখনো অব্দি, ভবিষ্যতে কি হবে আমরাও জানি না, কেউ জানি না। এটাই হচ্ছে ব্যাপার। বাট তুমি যখন তোমার কেরিয়ার স্টার্ট করেছিলে প্রথমে, তখন তুমি কি ভেবেছিলে যে তুমি এখন এই পজিশনে আসতে পারবে কখন, যে পজিশনে এখন আছে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সুদীপ্ত, আমি নর্মাল একজন, মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি স্কুলে চাকরি পেয়েছিলাম, প্রাইমারি স্কুলে চাকরি। স্কুলটার নাম হচ্ছে দিনবলি। তো আমি নিজে স্কুলে চাকরি ছেড়ে দিয়ে এসে আমি মানে মডেলিং প্রফেশনে আসি এখন। আচ্ছা, তো কেমন মানে মনে হয়েছিল যে কিভাবে কি করবে, কিভাবে উঠতে পারবে, বা এরকম এখন যে পজিশনে আছে ওই হোল্ড করতে পারবে কিনা, কি চলতো তখন, বা পেরেন্টসের সাপোর্ট? আমি প্যারেন্টসের সাপোর্ট কোনোদিনই পাইনি মা বাবার থেকে। কিন্তু তখন প্রথমের দিকে যখন মানে আমি যখন উঠছি মার্কেটে, সেই সময় ফ্যামিলি খুব একটা সাপোর্ট দিত না, কেন আমি নিজে বাড়ি ছেড়েছিলাম 18 বছর বয়সে। ওয়ান কাইন্ড অফ বলতে গেলে আমি বাড়ি থেকে পালিয়ে আসা মেয়ে। আর ইন্ডাস্ট্রি হচ্ছে আমার অন্য একটা জন্ম। তো তারপর সেখান থেকে আবার নতুন করে অনেক বন্ধুরা, তবে আমার বন্ধুরা আমার পাশে সবসময় ছিল, কেন আমি কলেজ লাইফ, স্কুল লাইফ বরাবরই খুব দুষ্টু ছিলাম, খুবই বদমাশ ছিলাম, বদমাইশি করতেও ভালোবাসতাম। তো মানে এই বদমাইশির জন্য আমাকে সবাই ভালোবাসতো, আর বরাবরের আমার মেয়ে বন্ধু থেকে ছেলে বন্ধু বেশি। দ্যাটস ওয়াই মানে আমাকে কোনোদিন, মানে হয় না যে ইন্ডাস্ট্রিতে আসতে অনেকে ফেক আইডিতে হয়ে গিয়ে অনেক কিছু ভুয়ো ফেক, তারপরে বেশি পয়সা ডিমান্ড করা, তারপরে ভুলভাল প্রস্তাব দেওয়া, মানে ভগবানের আশীর্বাদে আমাকে সেই সমস্ত কিছু সম্মুখীন হতে হয়নি। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে অনেকটা লাকও ফেভার করে, আর অনেকটা মানে আমি একটু ভগবানে বিশ্বাসী, তো নিজের উপর কনফিডেন্ট লেভেলটা থাকাটাও দরকার।
অবশ্যই তাই, কেননা তুমি যদি নিজে কনফিডেন্স না হও তো তুমি নিজেকে গ্রো আপ করতে পারবে গ্রো আপ করা যায় না। আর একটা জিনিস সেটা আমি জানতে চাইছি, অনেক এখন যারা দেখছে আমাদের ভিডিওটা হয়তো তোমাকে হয়তো অনেকে চেনে, হ্যাঁ। চেনে বলতে তারা হয়তো তোমার ইনস্টাগ্রাম ফলো করে রেখেছে বা তোমার ফেসবুকে আছে, তুমি তাদেরকে যারা মডেলিং এ আসতে চায় তাদেরকে কি টিপস দিতে চাও? আমি তো বলবো যে আমাদের সাথে এখনো অনেক মেকআপ আর্টিস্ট দিদিরা রয়েছে, অনেক মানে অনেক আছে ফ্রেশার মডেলসরা, বা এসএস অফিসিয়ালের অনেক ভালো ভালো মডেল আছে, মেকআপ আর্টিস্ট আছে যারা ভীষণ ভালো অ্যান্ড সবাই সবাইকে সাপোর্ট করছে, হেল্প করছে। অ্যান্ড আমাদের যে বিয়েটা আছে, টিমটা আছে বা যে প্রোডাকশন হাউসটা আছে ভীষণ ভালো, আর সবাই সবাইকে সাপোর্ট করে। কাজে আমি তো বলবো যে আগে আমাদের কাজগুলো দেখো কেমন কি লাগে না লাগে, আর আমি সবসময় বলবো যে নিজেকে গ্রুমিং করো। মেন হচ্ছে সেটা, অনেকে ব্যাপারটা জানে না যে গ্রুমিং কিভাবে করবে, আর অনেকে কি করে এই সুযোগে ফায়দা নিয়ে অনেক একটা ইউজ অ্যামাউন্ট নিয়ে বলে তোমাকে আমি এই প্ল্যাটফর্ম করে দেবো, এই প্ল্যাটফর্ম করে, তো সেটা থেকে কিভাবে ওরা অ্যালার্ট? আমি একটা কথা বলবো যে কখনো কেউ কারোর যদি কেউ বলে যে আমি তোমাকে ক্যাটরিনা ক্যাফ বানিয়ে দেবো, এটা ভুল, পসিবল নয়, এটা কোনোদিনই সম্ভব না। বা কেউ যদি বলে যে আমি তোমাকে আলিয়া ভাট বানিয়ে দেবো, বা যদি কেউ এখন বাংলা টলিউড ইন্ডাস্ট্রি থেকে যদি কেউ এখন বলে যে আমি তোমাকে মিমি চক্রবর্তী বানিয়ে দেবো, সম্ভব না। হ্যাঁ, আমি কখনো মিমি চক্রবর্তী হতে পারবো না, বাট আমি তার মানে কপি করবো না, বাট আমি তাকে ফলো করবো না, বাট তাকে আমি দেখবো যে সে কিভাবে নিজেকে মেনটেন করেছে, তাকে আমি একটা আইডল হিসেবে বা ইন্সপিরেশন হিসেবে ও যদি করেছে তাহলে আমি কেন করতে পারবো না? ট্রাই করব কিছু হওয়ার। এক্স্যাক্টলি। আর একজন মানে অ্যাক্ট্রেস বা মডেল সবসময় নিজেকে খুব গ্রুমিং করতে হয়। মনে হয় গ্রুমিং করলে অনেকটা নিজেকে কভার আপ বেটার করতে পারবে, নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে মডেলসরা যখন স্টার্ট আপ করে অনেকে দুটো জিনিস বাছে, একটা হচ্ছে ব্রাইডালে যাব কিংবা ফ্যাশন ওয়েস্টার্নে যাব, তোমার কি রায় এর মধ্যে কোনটা বেটার হবে? আমার তো আমি ব্রাইডাল ভালোবাসি, ফ্যাশনও ভালোবাসি, তবে দুটোই করো যেহেতু। আমার ব্রাইডাল ভালো লাগে, আমার বউ সাজতে খুব ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আজকে ধরো তুমি এই প্রায় 15-16 বছর ধরে আছো ইন্ডাস্ট্রিতে, কম করে হলো 14-15 বছর, তো তুমি যখন ইন্ডাস্ট্রিতে যখন একটা নাম করতে পেরেছিলে তখন কি ভেবেছিলে যে তুমি পাশে যখন নতুন ট্রাই করেছিলে বা যখন উঠতে চেষ্টা করেছিলে তখনকার কিছু জিনিস আমার মনে পড়ে? আমি বরাবরই খুব বদমাশ, আমি বরাবরই মানে যাকে বলে জালি খাওয়া মেয়ে, মানে আমি মানে সব জায়গায় আমাকে বলে, মানে আমি খুব ভীষণ ছটফটে, খুব চঞ্চল স্বভাবে, মানে বাইরে একরকম স্টুডিওতে একরকম, বাট স্টুডিওতে সবাই আমাকে খুব সাপোর্ট করেছে, খুব ভালোবেসেছে। আমার সেরকম, আমার সাথে মানে আমি এত বছর ধরে কাজ করছি, আমার সেরকম কোনো বাজে কিছু এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, তবে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল কোনো একটা সময়, যে হয়তো কাজ করেছি পেমেন্ট হয়তো দেয়নি, পেমেন্ট নিয়ে সেটা এখন হয়, অনেক জায়গায় হয়, সেটা প্রবলেম ফেস করে। পেমেন্ট দিল না, এটা একবার আমার হয়েছে যে পেমেন্ট আমি পাইনি। তো তখন আমি খুব মানে ডিমোটিভেট হয়েছিলাম যে এত বছর ধরে কাজ করলাম, পেমেন্ট দিল না। তখন আমি অনেকবার ভাবলাম ধর কাজ করা ছেড়ে দেবো, এই করব সেই করব। তারপর দেখতাম বড় বড় মানে অ্যাক্ট্রেসরা, হিরোইনরা অনেক সময় কোলাবরেশন বলে লেখা থাকে, আমি এগুলো ফলো করতাম, হ্যাঁ ঠিক আছে চলো এটা কোলাব হয়ে গেল, নিজের মনকে সান্ত্বনা দিতাম। এটা হচ্ছে ফেস তারপরে আমার অনেক মানে ব্যাড টাইমস এসেছে, তবে আমি ইন্ডাস্ট্রিকে কোনোদিন ছাড়িনি। হ্যাঁ, অনেক খারাপ সময়ও এসছে, কিন্তু আমি কখনো মানে হয়তো অনেকে বলে যে রিয়া ফোন ধরে না বা রিয়া মেসেজে রিপ্লাই দেয় না, আমি বিজি থাকি প্রচন্ড রকম ভাবে, কিন্তু আমি চেষ্টা করি যথাসাধ্য ভাবে সেটাকে কভার আপ করা যায়। এটা শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে যে রিয়া লাহা নাকি ডিজাইনার হবে, হতেও পারি। মানে প্ল্যান আছে ডিজাইনিং নিয়ে কিছু করার? আমার ভালো লাগে, আমার মেকআপও ভালো লাগে, আমার ডিজাইনিংও ভালো লাগে। মানে পরবর্তীকালে এরকম হতে পারে যে তুমি মেকআপ আর্টিস্ট কিংবা ডিজাইনার হিসেবে? হ্যাঁ, ডিজাইনার হিসেবে কাজ করতে পারি 100 বার, why not? আমার ভালো লাগে। মানে তোমার ফেভারিটটা কি, মডেলিং অ্যাজ এ মডেল হিসেবে কাজ করা না ডিজাইনার হিসেবে
দুটোই মডেল হিসাবেও কাজ করব, ডিজাইনিং হিসাবেও কাজ করব, প্লাস আমি তো নিজেও আবার অ্যাক্টিংও করি, তো সব রকম ভাবে। আচ্ছা, সব রকম ভাবে নিজেকে মানিয়ে চলো। আচ্ছা, অ্যাক্টিং যেটা, ওটা কি তুমি মডেলিং এর সাথে করেছিলে না তার আগে বা পরে মডেলিং ক্যারিয়ারটা স্টার্ট করেছিলে? অ্যাকচুয়ালি মানে যখন আমি অ্যাক্টিংটা যখন শুরু করছিলাম, তখন মানে আমার থেকে আরো সব সিনিয়র অ্যাক্ট্রেসরা তো ওখানে অলরেডি গ্রুমিং করছে। তো দমদমে একটা ছোট্ট একটা প্রোডাকশন হাউস ছিল, তো আমার ঠিক মনে নেই এখন বোধহয় সেই সময়টা যে মডেলিং করতো, এখন তাকে খুঁজে পাওয়া যায় না। মডেলিং লাইন আর এখনকার মডেলিং লাইন হাসপাতাল তফাৎ। আফটার লকডাউন, বিফোর লকডাউন অন্য ছিল। হ্যাঁ। তো তখন মানে সেই সময়টা এখন তাকে আমি দেখতে পাই না বা খুঁজে পাইনি। তো তারপরে তো আমি মডেলিং করতে যখন শুরু করলাম, তখন দেখতাম সে ব্র্যান্ডের কাজ করছে। তারপরে তো আমি নিজে অলরেডি আস্তে আস্তে ফ্রেম পেলাম, হচ্ছে ব্যাপার। তারপরে সবাই মাঝখানে ভাবছে যে রিয়া হয়তো কাজ করা ছেড়ে দিয়েছে, আমি কাজ করা কোনোদিন ছাড়িনি। সেই সময়টা আমি ফ্ল্যাট কিনে নিজেকে গোছাচ্ছি, একটু সেটেল হচ্ছিলাম। এরকম রুমার্স অনেক কিছুই হয়। হ্যাঁ। একটা রুমার্স এসেছে যে রিয়া লাহা ডিজাইনার হয়ে যাচ্ছে, শুনলাম বলে আমি আজকে পাবলিক করলাম ব্যাপারটা। তোমার থেকে জানলাম যে এটা কি আদৌ ঠিক কিনা, পরবর্তীকালে যদি শুনি সে মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছে। ওগুলো সব মানে ফিনান্সিয়ালি হবে, বাট প্রফেশনালি আমি না, প্রফেশনালি মডেলিং অ্যাক্টিংটাই থাকবে। বাট এগুলো ঠিক আছে, আমার ভালো লাগে, আমি ভালোবাসি, সব কিছু শিখতে ভালোবাসি, খেলা দেখতেও ভালোবাসি, হ্যাঁ, ফুটবল ক্রিকেট এগুলো ভালোবাসি। বেশ, শুনে খুব ভালো লাগলো। আমাকে একটা কথা বলো, যারা যারা দেখছে আজকে, অনেকে বলবে যে কিভাবে আমরা মডেলিং নিয়ে এগোতে পারি, বা কিছু টিপস যদি তুমি দিতে চাও বা দিতে পারো তাদের। আমি তো একটা কথা বলবো যে নিজেকে একটু যত্ন করো। আমি যেমন এখন নিজেকে একটু যত্ন করার সময় পাচ্ছি না, রোজ নিজেকে মোটিভেট করি যে করব, বাট হয়ে ওঠে না। মেন হচ্ছে নিজেকে একটু এনার্জেটিক রাখতে হবে, মোটিভেশন রাখতে হবে, যেটা সুদীপ্ত কিছুক্ষণ আগে বললো যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা ডিমোটিভেট হয়ে পড়ি। অ্যান্ড আমাদের সবসময় একটা যেটা মাইনাস পয়েন্ট থাকে যে মানে পারিপার্শ্বিক, যেটাকে আমরা বলি সোসাইটি, তো মানে একটা থাকে না মানুষকে ডিমোটিভেট করে। মানে আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক সময় অনেকে নোংরা চোখে দেখে, তো বলে এই প্রফেশনটা ঠিক না, তখন আমরা ডিমোটিভেট হয়ে পড়ি যে কি বলে দিল, একদমই তাই, কি বলে দিল। হ্যাঁ, এটা ঠিক আছে, ইন্ডাস্ট্রি প্রফেশন মোটেই ভালো না, আমি একজন মডেল হয়ে বলছি, কিন্তু তার মধ্যেও আমার যেটা টার্গেট আছে, অবশ্যই আমার যেটা টার্গেট আছে, যেটা আমি করতে এসেছি, সেটা আমাকে করতেই হবে। একদমই তাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি আপকামিং ফিউচার প্ল্যানস কি তোমার মডেলিং রিলেটেড? আপকামিং ফিউচার কিছুটা ভালো মানে প্রজেক্ট করতে হবে, ভালো মুভি করতে হবে, যেগুলো আমি জনগণকে উপহার হিসেবে দিতে পারি। বিগ বাজেটে কাজ করার ইচ্ছা আছে। আমাদেরও ইচ্ছে আছে তোমাকে বিগ বাজেট কোনো ফিল্মে দেখা যায়। আর তাছাড়া আজকে প্রথমত আসার জন্য ধন্যবাদ তোমাকে। আমাদের এই প্রথম এসএস অফিশিয়ালি টক শো যেটা হচ্ছে, এসএস টক শোতে এসেছি। আর আমি একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করবো তোমার থেকে, সেটা হচ্ছে যে আজকের মার্কেটে দাঁড়িয়ে অনেকে ভুয়ো আছে, মানে ভুয়ো মিন্স অনেক ফ্রেশার্সরা এটা মানে ওদের পাল্লায় করে তাদের নিজেদের কেরিয়ারটা যারা গ্রো আপ করবে, এই ধরো ব্যানার শুট সামথিং সব ঠিক আছে, কিন্তু টাকা নিয়ে তারা কিন্তু সেই জিনিসটা প্রোভাইড করছে না। তো সেই ক্ষেত্রে তুমি কি বলতে চাও? আমি তো বলবো এক্ষেত্রে কি বলবো, আমি বলবো সেগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। তারা বুঝবে কি করে? তারা তো একদম নতুন, যোগাযোগ করতে হবে। মেইনলি তারা কেন এই ফাঁদে পড়ছে, তারা তো জানে না কি রিয়েল কে ফেক। এইটা আমারও হওয়ার কথা ছিল, কিন্তু তোমার হওয়ার কথা ছিল মানে আমার যখন প্রথমে অফারটা এসেছিল, তখন তো আমার সাথে হতে পারতো, বাট হয়নি, অ্যাকসেপ্ট করো। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আছে তাকেও কিছুক্ষণ পর নেওয়া হবে, হয়তো আজকে এটা না হলেও পরে ভবিষ্যতে তাকেও দেখতে পারবেন যে আমাদের ইশারা করে কিছু বলতে চাইছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। মেইন টপিকে আসি, যারা ফেকের পাল্লায় পড়ছে বা যারা
ফেক মেকআপ আর্টিস্টরা ফেক বলছি না, যারা যারা তোমার ফেক অর্গানাইজার বা যারা মেকআপ আর্টিস্টরাও ফেকের পাল্লায় পড়ছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে যদি বলো? আমি তো বলবো তাদের থেকে দূরে থাকা ভালো, যতটা মানে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আর আমি তো বলবো আমরা প্রত্যেকটা মুহূর্তে সবাইকে একটা বলবো প্রোফাইল ভেরিফিকেশন করে কাজ করতে। অবশ্যই এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সবাইকে বলছি তোমরা যারা যেখানে কাজ করো না কেন, অ্যাটলিস্ট তোমাদের চেনা ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট যদি তোমাদের চেনা জানা থাকে, তাদেরকে একবার সাজেস্ট করো যে আমি কি এটা জানতে পারি, বা এটা একবার জেনে নাও। দেন না হলে তুমি কারোর থেকে জানো বা নিজেদের প্রোফাইল চেক করো, তাদের প্রোফাইল চেক করো, দেখে নিজেরা আগে সতর্ক হও, দেন তোমরা কাজ করো। এটা আমারও তাই মনে হয়। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমার সাথে ভালো লাগলো আজকে পডকাস্টটা করে। আর সত্যি বলতে ভালো লাগলো তুমি আজকে আমাদের পডকাস্টে আসলে। আমার ভীষণ ভালো লাগে। যাদের এই পডকাস্টটা ভালো লেগেছে তারা লাইক, ফলো, শেয়ার করে দিও। আশা করি নেক্সট পডকাস্টগুলো আরো বেটার আমরা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।